আসসালামু আলাইকুম, শারমিলিনা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঢাকার পথে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে প্রধান করে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনী প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে নাগরিক সমাজ ও ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি তালিকা দেওয়া হয় ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে। বৈঠক শেষে তারা জানান 24 ঘন্টার ভেতর তালিকা চূড়ান্ত করে সরকার গঠন করা হবে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 জন সমন্বয়ক, লিয়াজো কমিটির 2 সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সদস্যদের নামের প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে সদস্যদের। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না। প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে প্রস্তাবিত সরকারি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে জানিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাশকতা ও পরিকল্পিতভাবে হামলা করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তাই জনগণকে সতর্ক হয়ে জানমালের পাহারা দিতে আহ্বান জানান তিনি। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। শিক্ষক প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল বলেন, ডক্টর ইউনূস দেশে ফিরলে তার সাথে আলোচনা করে ঠিক করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাথে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে পুনরায় দায়িত্বে বহাল করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন, এমনটা বিশ্ব গণমাধ্যমের শীর্ষ খবর পেয়েছে। যুক্তরাষ্ট্র বা পশ্চিমা গণমাধ্যমগুলো যেভাবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে খবর প্রকাশ করেছে, তেমনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বা ভারতসহ দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া দেশগুলোতেও ইউনূসের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে খবর প্রচার করছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। জানুয়ারিতে দিন দিছে আমার বছর শুরু হবে, সেদিন কি নিয়ে আমার বছর কি সত্য দিয়ে বছর শুরু হবে সেটা দেখা যাক। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে। বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো হেডলাইন্স হয়েছে এই খবর। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস নোবেল লরিয়েট ট্যাপ টু লিড ইন্টারিম গভর্নমেন্ট ইন বাংলাদেশ এবং দ্য নেক্সট লিডার অব বাংলাদেশ শীর্ষক 2টি ভিন্ন প্রতিবেদনে জানায়, তুমুল ছাত্র জনতার বিক্ষোভের মুখে স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের দায়িত্ব তুলে নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেক জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ নোবেল লরিয়েট ইজ চুজেন টু লিড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন সহ 3টি রিপোর্টে ডক্টর ইউনূসকে নিয়ে খবর প্রকাশ করেছে। রয়টার্স বলছে, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইউনূসকে প্রধান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা তিনি দেশে ফিরতে পারেন আজই।
ফরাসি গণমাধ্যম AFP এবং ফ্রান্স 24 বলছে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন। কাতারি গণমাধ্যম আল জাজিরা বলছে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সৌদি আরবের আরব নিউজ বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে ইউনূসকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। NDTV একাধিক রিপোর্ট করেছে ইউনূসকে নিয়ে। একটি রিপোর্টে বলা হয়েছে সেনা সমর্থিত সরকারের নেতৃত্ব দেবেন ইউনূস। অন্য রিপোর্ট বলছে গরিবের ব্যাংকার ইউনূস বাংলাদেশের নতুন নেতা। পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে হাসিনা দেশ থেকে পালানোর পর বাংলাদেশের কেয়ারটেকার সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া চীনা গণমাধ্যম CGTN-এও ডক্টর ইউনূসকে বাংলাদেশের আগামী দিনের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, দলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। এই সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্থান থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কানায় কানায় ভরে গেছে ফকিরাপুল থেকে কাকরাইলের পুরো এলাকা। বিএনপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এই সমাবেশে। সমাবেশের সংবাদ সংগ্রহ করছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইমরুল, সমাবেশ আনুষ্ঠানিকভাবে ঠিক কখন শুরু হবে? এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন। তো সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। চেয়ারম্যান জিয়া পরিষদ উপস্থিত আছেন, অধ্যাপক ইমতাজ হোসেন মহাসচিব জিয়া পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সদস্য সচিব জনাব রহিম। লীনা, কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে বিএনপির এই সমাবেশটি শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের পর বিএনপি মূলত আজকে একটি উৎসব বা উচ্ছ্বাস প্রকাশ করার জন্য এই সমাবেশটি ডেকেছে। ছবিতে হয়তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি নয়াপল্টন বিএনপির পার্টি অফিস থেকে পূর্ব দিকে ফকিরাপুল মোড় পর্যন্ত গিয়েছে এবং লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি। হয়তো ক্যামেরার চোখে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ফকিরাপুল মোড় ছাড়িয়ে গেছে। আমরা পশ্চিম দিকে দেখেছি যে কাকরাইল মোড় ছাড়িয়ে প্রধান বিচারপতি যে বাসভবন সেই পর্যন্ত আসলে লোক সমাগম এখানে হয়েছে। বলা যায় যে সরকার পতনের যে বিএনপির উচ্ছ্বাস সেটি প্রকাশের জন্য এখানে লাখো নেতাকর্মী বিএনপির এবং তাদের সমর্থকরা আসতে উপস্থিত হয়েছেন। এবং আজকে একটি বিষয় লক্ষণীয়, বিএনপি বিগত বেশ কয়েক বছর যারা যে এইখানে বা সারা দেশে যেসব সমাবেশ করেছিল সেখানে আসলে যে ব্যানারটিতে আসলে বিভিন্ন ধরনের দাবি দেওয়া উল্লেখ ছিল, আজকে এই ব্যানারটিতে আসলে কোনো দাবি দেওয়া উল্লেখ নেই। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো ব্যানারে যে কোনো দাবি নেই এই বিষয়টি জানবার জন্য এখন আমাদের সাথে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব আলাল, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিএনপির আসলে দাবি দেওয়া থাকে বিভিন্ন সমাবেশে, আমরা বিগত কয়েক বছরের সমাবেশে দেখেছি। আজকে আসলে আপনাদের মূল ব্যানারটিতে আসলে কোনো দাবি দেওয়া উল্লেখ নেই কেন? আমাদের মূল ব্যানারে দাবি উল্লেখ নাই এই কারণে যে এই বাংলাদেশের লুট হয়ে যাওয়া গণতন্ত্র, বাংলাদেশের ছিনতাই হয়ে যাওয়া মানবাধিকার অনেক ত্যাগ এবং অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমে পুনরায় অর্জিত হয়েছে। এটাই ছিল আমাদের মূল চাওয়া। তার সঙ্গে আরও অনেক কিছু যোগ হয়েছে। আমাদের দাবি একটাই, আজকে যারা এই বিজয়ের দিনে বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দখল বেদখলের খেলায় মেতেছেন, যারা এখনো লুটপাটের ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সারা দেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকরা জীবিত আছে। আপনারা থামেন,
শান্তি বজায় রাখেন, না হলে আপনাদের বিচার করা হবে গণ আদালতে। আজকে অথবা কালকের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে, এই সরকারের প্রতি আপনাদের দাবিটা কি থাকবে, বিশেষ করে নির্বাচনের বিষয়টি? এই সরকারের ব্যাপারে আমাদের দাবি থাকবে যে আগে যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া, সেইটাই আমাদের সবচেয়ে জোরদার দাবি থাকবে। এবং অন্যান্য বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে সরকার গঠনের পরে আমরা জানাবো। লীনা কথা বলছিলেন বিএনপি চেয়ারপারসন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উনি বলছেন যে স্পেসিফিক কোনো দাবিতে আসলে বিএনপির আজকের এই সমাবেশটি ডাকা না হলেও যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদের প্রতি তাদের মূল দাবি থাকবে যে দ্রুত একটি সাধারণ নির্বাচন আয়োজনের। তো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মোল্লা। ওনার কাছ থেকে আমরা জানতে চাবো আসলে কি বার্তা দিতে চাচ্ছেন বা নেতাকর্মীদের কাছে তাদের এই মুহূর্তের আহ্বান কি থাকবে। গত 15.5 বছর যাবৎ বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা বাংলাদেশে বিএনপি করেছিল, তাকে পরিপূর্ণভাবে সফল কাম করেছে এই বাংলাদেশের জনতা, ছাত্র জনতা। এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে আন্দোলন শুরু করেছিল, বিএনপি প্রথম থেকেই তাদেরকে সমর্থন দিয়েছিল। এবং আজকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যন্ত নির্মমভাবে বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তারা শেখ হাসিনার নাম দিয়েছে ফ্যাসিনা, ফ্যাসিস্ট, এবং হাসিনাকে সংযোগ করেই ফ্যাসিনা নাম দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আর এই আন্দোলনে যারা নিহত হয়েছে পুলিশের গুলিতে, আমি প্রত্যেকটি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং এই ছাত্র জনতার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আর আমি আমার যুবদলের নেতাকর্মীদের কাছে একটি বার্তা দিতে চাই। প্রথমে আমরা মানুষ, আমরা এই যে কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে থাকবো, কোনো রকম বিশৃঙ্খলা করবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে মানুষের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা সার্বক্ষণিকভাবে মানুষের পাশে বিভিন্ন থানা এবং নির্যাতিত মানুষদের পাশে আমরা দাঁড়াচ্ছি। ধন্যবাদ। লীনা শুনছিলেন যে বিএনপি নেতারা বলছেন যে তারা সারা দেশে যে এই সরকার পতনের পরে যেই ধরনের সহিংস ঘটনা ঘটছে, তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যাতে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, সেই বিষয়টিতে তারা একটি নজরদারির আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীদের প্রতি। আর এই মুহূর্তে যে নেতাকর্মীরা লাখো এখানে জনতা উপস্থিত হয়েছেন, বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা, তারা আসলে অপেক্ষায় আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বক্তব্য রাখেন সেটি শুনবার জন্য। আগামী দিনে বিএনপি রাজনীতি কীভাবে পরিচালিত হবে এবং আগামী নির্বাচন, তারা যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যিনি বলছিলেন যে তারা একটি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং সেই নির্বাচনের বিএনপির কী প্রস্তুতি থাকবে সেই বিষয়টিতে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য এখান থেকে দিতে পারেন। আর এখানে আজকে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও এক এক উপস্থিত হবেন। তবে অনেক কেন্দ্রীয় নেতাই কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে হাজির হয়েছেন এবং সবাই অপেক্ষা আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে তাদের উদ্দেশ্যে কী বক্তব্য রাখে সেটা শুনবার জন্য। লীনা, জানছিলাম নয়াপল্টন থেকে বিএনপির সমাবেশ স্থলের খবর। বিএনপির সমাবেশ স্থলের বাইরে রয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কায়কোবাদ, এতক্ষণ আমরা সমাবেশ স্থলে ভেতরের খবর জানছিলাম, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যেহেতু সমাবেশের বাইরে অবস্থান করছেন, সেখানে চারপাশে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন, আমরা জানতে চাই সেটি। দর্শক, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি খবর জানছিলাম।
পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মঈনুল ইসলাম। অন্যদিকে র্যাবের মহাপরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন AKM শহীদুর রহমান। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন মোহাম্মদ মাইনুল হাসান। আর সদ্য বিদায়ী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে AKM শহীদুর রহমানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। সদ্য বিদায়ী র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। রাজধানী ঢাকা তার পুরনো রূপে ফিরতে শুরু করেছে। অফিসগামী মানুষ বেড়েছে, খুলেছে দোকানপাট ও বিপণী বিতান। বিভিন্ন সড়কে সকাল থেকেই বেড়েছে গাড়ির সংখ্যা। গণপরিবহন বাড়ায় মোড়ে মোড়ে সৃষ্টি হয়েছে যানজট। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার সদস্যরা মোতায়েন রয়েছে। তাদের সাথে সহযোগিতা করছে শিক্ষার্থীরাও। রাজধানীর নীলক্ষেত এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, ঢাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? লিনা, আজকে ঢাকার যে চিরচেনা রূপ, অনেক দিন পর, দীর্ঘদিন পর সেই চিরচেনা রূপে ঢাকা ফেরত এসেছে। এবং আজকে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং রাস্তায় যে যানবাহনের উপস্থিতি, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন এবং মানুষের উপস্থিতি, সবটাই সাধারণ যে স্বাভাবিক ঢাকা, প্রায় তার কাছাকাছি সেই স্বাভাবিক ঢাকায় পরিণত হয়েছে। এবং রাস্তায় কোনো ধরনের ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। ট্রাফিক পুলিশের যে দায়িত্বটি এখানে গাড়ির যে নিয়ন্ত্রণ এবং গাড়ির যে ট্রাফিক ব্যবস্থাপনাটি রয়েছে, সেই দায়িত্বে ট্রাফিক পুলিশের কোনো সদস্য কর্মরত নেই। সাধারণ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের, বিভিন্ন স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা নিজেরা স্ব-উদ্যোগে ট্রাফিকের যে ব্যবস্থাপনাটি রয়েছে সেটি করছেন এবং তারা গাড়ির যে ডাইভারশনের যে প্রয়োজনীয়তা রয়েছে, নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেসব পালন করছেন। এছাড়া সাধারণ মানুষ নগরীতে যে চলাচল করতে এতদিন এক ধরনের ভীতির মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, কখন কোথায় কী ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ভয়টি মানুষ পেতেন সেটিও কেটে উঠতে শুরু করেছে এবং রাস্তায় মানুষ চলাচল করতে শুরু করেছে, রাস্তায় মানুষ আসতে শুরু করেছে। এবং ঢাকা শহর আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, ঢাকা শহরের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং অধিকাংশ মার্কেট খুলেছে, এরই মধ্যে দোকানপাট খুলেছে এবং ক্রেতা বিক্রেতাদের যে স্বাভাবিক অবস্থা সেটি আসলে ফিরতে শুরু করেছে। কিছুটা সেই স্বাভাবিকের কাতারে রাজধানী চলে গেছে। দর্শক, আমাদের সহকর্মী নূর হোসেনের কাছ থেকে জানছিলাম আজকের ঢাকার সার্বিক চিত্র। সারা দেশে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন শুরু করেছে আনসার সদস্যরা। পাশাপাশি সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। এতে সড়কের শৃঙ্খলা ফিরে এসেছে। চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এছাড়া নগরীর 9টি থানার কাজ শুরু করেছে আনসার সদস্যরা। বগুড়ার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার সদস্য ও শিক্ষার্থীরা। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনার সতর্ক অবস্থানে রয়েছেন যুব দলের নেতাকর্মীরা। নাটোরের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন শুরু করেছে আনসার সদস্যরা। এদের পাশাপাশি সহযোগিতা করছেন শিক্ষার্থীরাও। কাজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ ও আবর্জনা পরিষ্কারের। লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন স্থানে ময়লা পরিষ্কার করছে। এদিকে শহরের মন্দিরগুলো পরিদর্শন করেছেন সেনা সদস্যরা। এছাড়া ভোলা এবং বরিশালেও ছাত্ররাই শহর মন্দির পাহারায় রয়েছেন। এর পাশাপাশি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেমেছে ছাত্ররা। অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দিয়েছেন। আজ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পদত্যাগপত্রটি তাদের হাতে পৌঁছেছে এবং তারা পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা।
বাংলাদেশ ব্যাংকে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারীর দাবির মুখে 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন। দুপুরে তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা ডেপুটি গভর্নররা হলেন কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম এবং মোহাম্মদ হাবিবুর রহমান। আর পদত্যাগ করা উপদেষ্টা হলেন আবু ফারাহ মোহাম্মদ নাসের এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। তবে এই ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে গাজীপুরে পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কারখানায় কাজে যোগ দিতে দেখা গিয়েছে, তবে শ্রমিক উপস্থিতি কিছুটা কম ছিল। অধিকাংশ কারখানায় আজ খুলেছে। শিল্প পুলিশ না থাকায় গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া জেলার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার, টেকনাফ এবং শাহপরীর দ্বীপ সাগর মোহনায় টহল জোরদার এবং নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন নৌকা ডুবে 31 জন মারা যায়। এর মধ্যে 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ পেয়েছে 17 রোহিঙ্গা। কোস্টগার্ড সদর দফতরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, ঘটনার পর থেকে সাগর পথে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।